আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা আমি আগে লাইভটা শেয়ার করেছিলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? কেউ যদি জয়েন হয়ে থাকো আমাকে একটু জানাবা। হ্যাঁ, দ্রুত একটু জয়েন হয়ে যাও। আমাকে একটু জানাও যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম, স্বপ্না আক্তার। কথা কি শুনতে পাচ্ছ? বলো তো একটু। এবং এই যে বোর্ডে এখন আমি লিখবো, এই লেখাটা তোমরা ঠিকঠাক দেখতে পাও কিনা এটা আমাকে একটু বলবা। ঠিক আছে? ওকে, আমার কথাটা ঠিকমতো শোনা যায় কিনা এবং এই যে বোর্ডের যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু ইনশিওর করো। ওকে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি ক্লাসটা শুরু করে ফেলবো। ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব। হ্যাঁ, শোনা যায়। কি খবর ভাইয়া? আলহামদুলিল্লাহ। নারায়ণ দাস স্যার, আদাব। আদাব। তন্দির রহমান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, অনেকে জয়েন হয়েছো। আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি আজকে। ঠিক আছে, আমার কালকে পরীক্ষা আছে, ম্যাথ পরীক্ষা, এই কারণে আর বোর্ডে ক্লাসটা নিলাম না। আমরা একটু দ্রুততম সময়ে আহ এই ল্যাপটপে ক্লাসটা শেষ করে ফেলি। ঠিক আছে, আর আজকের পড়াটা তেমন বোঝানোর বিষয় নাই। আজকের পড়াগুলো মোটামুটি মুখস্থ টাইপের পড়া। ঠিক আছে, তো চিন্তা করলাম যে আসলে বোর্ডে না করে ল্যাপটপে পড়াই দিই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আহ তাহলে একটা ওয়ার্ড মনে রাখো। আমি যদি বলি, আচ্ছা, অস্থি। অস্থির ইংরেজি তোমরা জানো কিনা? এই যে অস্থির ইংরেজি হচ্ছে, বা বায়োলজির ভাষায় অস্থিকে বলা হয়, ইংরেজি না আসলে। বায়োলজি তো গ্রিক এবং লাতিন ভাষার সমষ্টি। ঠিক আছে, তো অস্থির যে বায়োলজিক্যাল নেম সেটা হচ্ছে ওসি বলা হয়। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ওসিফিকেশন, আমি যদি বলি ওসিফিকেশন, এখানে ফিকেশন মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া। ঠিক আছে, এবং অসি মানে তো আমরা জানি অস্থি। তাহলে ওসিফিকেশন মানে কি? অস্থি, অস্থি তৈরির প্রক্রিয়া, তৈরির প্রক্রিয়া, তাই না? বা অস্থির গঠন প্রক্রিয়া। ওকে, তো অস্থি মনে রাখো। অস্থির প্রকারভেদটা আমরা একটু পড়ি। অস্থির প্রকারভেদ, প্রকারভেদ। অস্থি মনে রাখো, অস্থি দুই ধরনের। একটা হচ্ছে নিরেট অস্থি এবং আরেকটা নিরেট, নিরেট অস্থি এবং আরেকটা হচ্ছে 2 নাম্বার স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থি। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য আমরা দেখি। ওকে, আরেকবার আমি চেক দিয়ে নিই তোমরা ঠিকঠাক বুঝতেছো কিনা। হুম, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম উম্মে হাবিবা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে অস্থির, ওকে, অস্থি তাহলে দুই ধরনের, একটা হচ্ছে নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি। তো নিরেট অস্থির আরেকটা নাম আছে, এদেরকে বলা হয় কর্টিকেল অস্থি। এই কথাটা মনে রাখো। হ্যাঁ, নিরেট অস্থি কে আরেকটা নামে ডাকা হয়, এই নিরেট অস্থিকে বলা হয় কর্টিকেল অস্থি। এটাকে বলা হয় কর্টিকেল অস্থি। ওকে, এবং স্পঞ্জি অস্থি এটারও একটা নাম আছে, এটাকে বলা হয় ট্রাবেকুলার অস্থি। এটাকে বলা হয়
ট্রাবেকুলার অস্থি। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো এদের যে একক, নিরেটস্থির যে একক, এককটার নাম হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাঁ, নিরেটস্থির যে একক, এককটার নাম হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাবার্সিয়ান তন্ত্র, তন- তন্ত্র। ওকে, এবং আরো একটা নামে আমরা ডাকতে পারি, যেহেতু এটা হচ্ছে আমরা একক সম্পর্কে পড়তেছি। আমরা জানি কোন নামের শেষে যদি কখনো দেখো অন আছে, কোন নামের শেষে অন থাকার অর্থ হচ্ছে একক। ঠিক আছে, কোন নামের শেষে অন থাকার অর্থ হচ্ছে একক। যেমন আমরা চতুর্থ অধ্যায় পড়েছি ভিরিয়ন, তোমাদের মনে আছে কিনা? ভিরিয়ন নামের শেষে অন আছে না, তাহলে ভিরিয়ন কি? ভাইরাসের একক, তাই না? তাহলে অস্থির একক আমি যদি বলি, অস্থির একক কি? তাহলে কি হবে? অস্টিয়ন, তাই না? অষ্টি মানে কি? অস্থি। তাহলে অস্থির একক কি? অস্টিয়ন, অস্টিয়ন। ওকে, অসি মানেও অস্থি, এই অষ্টি মানেও অস্থি, এই কথাটা মনে রাখো। ওকে, এবং আমি যদি বলি স্পঞ্জীয় স্থির একক কি? তাহলে স্পঞ্জীয় স্থির একক কি? এটাকে বলা হয় ট্রাবিকুলার অস্থি। তাহলে এককটার নাম হচ্ছে ট্রাবিকুলা। ওকে, ট্রাবেকুলা। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আসো স্পঞ্জি অস্থি এবং নিরেট অস্থি কোথায় থাকে সেটা আমি একটু তোমাদের বুঝাই। ধরে নাও তোমরা তো হাড় খাইছো, তাই না? মুরগির হাড় খাইছো, গরুর হাড় খাইছো, তাই না? মুরগির কথাই চিন্তা করে দেখো, মুরগির হাড়টা যদি এমন হয়, এই মাঝখানে তো একটা গহ্বর থাকে যেটাকে বলা হয় মজ্জা। ঠিক আছে, আহ এবং এই যে এই এই জায়গার যে অস্থিটা, আমি যেই জায়গাতে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো বা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি নীল কালার দিয়ে যে অংশটুকু দেখাচ্ছি, এই যে এতটুকু অংশ, এতটুকু অংশের যে অস্থিগুলা, সেই অস্থিগুলা কিন্তু অনেক বেশি শক্ত হয়। এবং মুরগির আহ রানের কথা চিন্তা করে দেখো, এই যে এই সাইডের যে অস্থিগুলা, এই অস্থিগুলা না, এগুলো হচ্ছে কিছুটা নরম হয় এই অস্থিগুলার তুলনায়। ঠিক আছে, তাহলে কেন নরম হয়? কারণ এই অস্থিগুলাতে স্পঞ্জের মতো ফাঁকা ফাঁকা জায়গা আছে, স্পঞ্জের মতো ফাঁকা ফাঁকা জায়গা আছে, এই কারণে এই অস্থিগুলা কিছুটা নরম হয়। কিন্তু নিরেট অস্থি যেটা, এটা একদম নিরেট। হ্যাঁ, এখানে কোনো ফাঁকা জায়গা নেই, এগুলো হচ্ছে একদম নিরেট। এই কারণে এই অস্থিটা কিছুটা শক্ত হয়। তাহলে নিরেট অস্থির আমি বৈশিষ্ট্য কি বলতে পারি? আমি নিরেট অস্থির বৈশিষ্ট্য বলতে পারি যে এরা যেহেতু শক্ত, তার মানে কি মজবুত। এরপরে এদের ওজনটাও একটু বেশি। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে ঘন, ভারী, ভারী এবং ও মজবুত, মজবুত। ক্লিয়ার বিষয়টা? এবং স্পঞ্জিওস্থি যেটা, সেটা কি? পাতলা এবং হালকা ধরনের। এটা কি? হালকা, হালকা ধরনের, একটু মনে রাখো, তাইলেই হবে। ঠিক আছে, এবং আমাদের দেহের মোট 80% কিন্তু নিরেট অস্থি। তাহলে এই বাকি 20%, 20% হচ্ছে স্পঞ্জিওস অস্থি। ক্লিয়ার? ওকে, তাহলে আহ এই নিরেট অস্থি গুলা কোথায় দেখা যায়? আমরা চিত্রের মাধ্যমে তো দেখতে পাইলাম, তাই না? এগুলো হচ্ছে আমাদের দেহে যে বড় বড় অস্থিগুলা, যেমন ফিমার, ফিমার, হিউমেরাস, হিউমেরাস, তারপরে আমি যদি আরো বড় অস্থি বলি, যেমন টিবিয়া, ফিবুলা, ফিবুলা, টিবিয়া। এরপরে হাতের যে অস্থিগুলা, আলনা, রেডিয়াস, তাই না? এগুলাতে দেখা যায় নিরেট অস্থি। এবং স্পঞ্জি অস্থি কোথায় দেখা যায় তাহলে? এই যে নিরেট অস্থির, এই যে এগুলো তো নিরেট অস্থি, তাই না? তাহলে এই যে বড় বড় হাড়ের এই মাঝখানের অংশটা হচ্ছে নিরেট অস্থি। তাহলে এই যে এই বড় বড় অস্থির প্রান্তের যে অংশটা, সেটা কি? স্পঞ্জি অস্থি, তাই না? তাহলে এই যে বৃহৎ অস্থি যেগুলা, বৃহৎ অস্থির প্রান্তে থাকে, তাহলে বৃহৎ অস্থির প্রান্তে, প্রান্তে থাকে হচ্ছে স্পঞ্জি অস্থি। এছাড়া একটা ছোট বাচ্চার যে হাড়গুলা, শিশুদের সকল হাড়ে কিন্তু এই স্পঞ্জি অস্থি। ঠিক আছে, শিশুদের হাড় কিন্তু নরম থাকে, তাই না? তাহলে শিশুদের এর সকল হাড়, সকল হাড়। এরপরে পাখির হাড়, হ্যাঁ, পাখি, পাখির হাড়, এগুলো কিন্তু স্পঞ্জি অস্থির উদাহরণ। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন এটা তো আমরা পার্থক্যটা পড়বোই।
এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই যে নিরেট অস্থির যে গঠনটা আছে না, নিরেট অস্থির গঠনটা বা এককটাকে কি বলা হয়? হ্যাবার্সিয়ান তন্ত্র। ঠিক আছে? তো এই হ্যাবার্সিয়ান তন্ত্র আসলে কি বা দেখতে কেমন এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, এটা আমাদের পড়তে হবে। ওকে? আচ্ছা, হ্যাঁ ভাইয়া লেখার টাইম দিন। ওকে, লেখার টাইম দিলাম। নাও ১ মিনিট তোলো। দ্রুত, দ্রুত তুলে ফেলো। ঠিক আছে? অথবা আরেকটা কাজ করতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে পরবর্তীতে যখন আবার যতটুকু লেখা বাকি থাকবে সেটা আবার তুলে দিতে পারবা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। সেটা হচ্ছে আমাদের পড়তে হবে হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাবার্সিয়ান তন্ত্র এটা কি? এটা হচ্ছে অস্থির একক। তাহলে এটাকে আমরা বলি অস্টিয়ন। অস্টিয়ন বলা হয়। ক্লিয়ার বিষয়টা? তো হ্যাবার্সিয়ান তন্ত্রের যে উপাদানগুলো আছে দেখো, দেখো হ্যাবার্সিয়ান তন্ত্র আসলে দেখতে কেমন। এই হ্যাবার্সিয়ান তন্ত্রের একদম কেন্দ্র বরাবর একটা নালী থাকে, যে নালীটাকে বলা হয় কেন্দ্রীয় নালী। ঠিক আছে? একদম কেন্দ্র বরাবর একটা নালী থাকে, যে নালীটাকে বলা হয় কেন্দ্রীয় নালী। ওকে, এরপরে এই এর ওপরে কেন্দ্রীয় নালীর ঠিক ওপরে, কেন্দ্রীয় নালীর ঠিক ওপরে কয়েকটি স্তর দেখা যায়। এই যে দেখো, এখানে অনেকগুলা স্তর দেখা যায় এর ওপর দিয়ে। ঠিক আছে? এখানে ৩ টা স্তর হইলো। এরপরে এই যে এটা হচ্ছে ৪ নম্বর স্তর, ৪র্থ স্তর, ৫ম। ঠিক আছে? তাহলে এই যে কেন্দ্রের নালীটা কি ছিল? এটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। এটাকে বলা হয় হ্যাবার্সিয়ান নালী। তাই না? আচ্ছা। এরপরে এই যে এই এখানে যে স্তরগুলা আমরা দেখলাম, স্তরগুলার নাম হচ্ছে ল্যামেলি। স্তরগুলার নাম হচ্ছে লামেলি। তাহলে লামেলি এখানে আমি কয়টা দেখাইছি দেখো, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। তো এখানে লামেলি থাকে কয়টা? ৫ থেকে ১৫ টা স্তর থাকে। লামেলির স্তর মনে রাখো ৫ থেকে ১৫ টা স্তর বিশিষ্ট লামেলি থাকে। ওকে, এবার আসো এই ল্যামেলিতে কিছু অস্থিকোষ দেখা যায়। ঠিক আছে? যেই অস্থিকোষ গুলাকে সরি, অস্থিকোষ না, কিছু গহ্বর দেখা যায়। গহ্বর গুলাতে অস্থিকোষ দেখা যায়। আমি বিষয়টা বুঝাই। দেখো, এখানে এই যে ল্যামেলি গুলো আছে না, ল্যামেলিতে কিছু গহ্বর দেখা যায়। এই যে দেখো, এই ল্যামেলিতে বিভিন্ন জায়গাতে অনেক ধরনের গহ্বর দেখা যায়। এই যে বিভিন্ন জায়গাতে গহ্বর আছে। ঠিক আছে? এখানে একটা দিই। এই যে অনেকগুলা গহ্বর আছে। এই গহ্বর গুলাকে বলা হয় ল্যাকুনা। এই লাকুনা, এবং লাকুনার ভেতরে মনে রাখো অস্থিকোষ অবস্থান করে। এই লাকুনার ভেতরে অস্থি কোষ অবস্থান অবস্থান করে। ঠিক আছে? এই লাকুনার ভেতরেই অস্থিকোষটা অবস্থান করে। ওকে, তাহলে এর মধ্যে অস্থিকোষটাও দেখায় দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে দেখো, ধরে নাও এই জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অস্থিকোষ। এই যে এখানে এই বিষয়গুলা, এই বিষয়গুলো হচ্ছে অস্থিকোষ। ওকে, এবং লাস্ট ওয়ান দেখো, চোখের মতো লাগতেছে না দেখতে? ওকে, এবার আসো লাস্ট ওয়ান। আচ্ছা, আমি ভিন্ন আরো একটা কালার নিই, নীল কালার নিই। দেখো, এই ল্যাকুনা গুলার সাথে না, একটার সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিছু নালী দ্বারা যুক্ত থাকে। এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযোগ আছে। ঠিক আছে? এই যে দেখো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযোগ আছে। ওকে, এই যে দেখো, হ্যাঁ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিছু নালী দ্বারা সংযোগ থাকে। এই নালীগুলাকে বলা হয় ক্যানাল। মানে কি? ক্যানাল মানে হচ্ছে নল, তাই না? তাহলে এই ক্যানাল গুলাকে বলা হয় বা নালীগুলাকে বলা হয় ক্যানালিকুলি। ক্যানালিকুলি। এই নলীগুলাকে বলা হয় ক্যানালিকুলি। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এই ক্যানালিকুলির কাজ কি? এই ক্যানালিকুলি
প্রতিটা লাকুনাকে একটার সাথে আরেকটা যুক্ত রাখে। আচ্ছা, লাকুনা এটা হচ্ছে দন্তানয় আঁকা। ওকে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো এতটুকু। এখনো শেষ হয় নাই। সেটা হচ্ছে এই যে দেখো এই হ্যাবার্সিয়ান নালী, ঠিক আছে? এই হ্যাবার্সিয়ান নালী আমি যদি এই পাশে আরো একটা এরকম হ্যাবার্সিয়ান তন্ত্র আঁকাই, এটারও কি 5 থেকে 15টা স্তর থাকবে, তাই না? এটারও কি 5 থেকে 15টা স্তর থাকবে। তাহলে দেখো এটা একটা হ্যাবার্সিয়ান নালী, এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় নালী বা হ্যাবার্সিয়ান নালী। এই হ্যাবার্সিয়ান নালীটা কি? এটা হচ্ছে একটা কেন্দ্রীয় নালী। কেন্দ্রীয় নালী, ক্লিয়ার বিষয়টা? তো এটা হচ্ছে একটা হ্যাবার্সিয়ান নালী, তন্ত্র। এটা হচ্ছে একটা হ্যাবার্সিয়ান তন্ত্র। তাহলে এই তন্ত্রের এটা কি? এটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী, এটাও কি হ্যাবার্সিয়ান নালী। তো এই দুইটা নালীর মধ্যে না, এই যে এই দুইটা নালীর মধ্যে তোমাদের চিত্রে এটা দেখানোর দরকার নাই, তোমরা জাস্ট বোঝো। এই দুটা চিত্রের মধ্যে আমি যদি একটু এভাবে দেখাই, ধরে নাও এটা হচ্ছে একটা পাইপ বা এটা হচ্ছে একটা নালী, এই পাশে আরো একটা নালী আছে। আচ্ছা, এই পাশে আরো একটা নালী আছে। তাহলে এই দুটা পাইপের মধ্যে যদি একটা সংযোগ থাকে, ঠিক আছে, তাহলে বিষয়টা দেখতে কেমন মনে হবে দেখো তো। দেখতে কিছুটা এমন লাগবে না? হ্যাঁ, এই যে একটা নালী, এই যে একটা নালী, এই দুইটা নালী আবার সংযুক্ত, ঠিক আছে। তাহলে এটা একটা ভক্সমান, সরি, এটা হচ্ছে একটা হ্যাবার্সিয়ান নালী, এই পাশে একটা হ্যাবার্সিয়ান নালী। তাহলে এই দুটা নালীকে আবার যুক্ত করছে কি? এখানে আরো একটা নালী, এক্সট্রা একটা নালী। এই নালীটাকে বলা হয় ভক্সম্যান নালী। ভক্সম্যান নালী, ক্লিয়ার বিষয়টা? ওকে, যদি বুঝে থাকো আমাকে একটু বলবা, ঠিক আছে, যে বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও যে বুঝছি ভাইয়া। ওকে, এটা কিন্তু হাবাসিয়ান তন্ত্রের গঠনটা, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে। ভাইয়া 10টার আগে শেষ করেন, কারণ 10টায়, হ্যাঁ 10টার আগে শেষ করব, কারণ আমারও পরীক্ষা আছে, শুধু তোমাদের ক্লাস নাই, আমারও পরীক্ষা আছে। ওকে। আর কালকে আমার ম্যাথ পরীক্ষা, একটু দোয়া কইরো। হুম, ঠিক আছে, লেখা হইলে বলো, আমি এরপর টপিকটা শুরু করব। আচ্ছা, তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া এতক্ষণ ধরে যে বক বক করতেছেন, এই বিষয়টা কি, কিছুই তো বুঝতেছি না। ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে আমরা যে হাড়টা খাই বা নিরেট অস্থি যেটা আমরা দেখি, যে আহ এই যে এটা যে একটা হাড়, হাড়ের নিরেট অস্থিটা কোনটা? এই যে এই অংশটাকে কি বলা হয়? এই জায়গাটাকে কি বলা হয়? নিরেট অস্থি বলা হয় না? তো এই নিরেট অস্থির আমাদের দেহের এককটা কি? কোষ না? কোষ তো দেখছোই, কোষ দেখতে কেমন হয়, ওর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, হাবিজাবি অনেক কিছু থাকে। তো এই হ্যাবার্সিয়ান তন্ত্র, এটা হচ্ছে এই নিরেটস্থির একক। হ্যাঁ, এই যে এরকম অসংখ্য হ্যাবার্সিয়ান তন্ত্র বা অস্টিয়ন দ্বারা এই পুরা নিরেটস্থিটা গঠিত হয়, ঠিক আছে। তার মানে কি, এই পুরা নিরেটস্থি জায়গাতে কি থাকে? এই যে এইরকম অনেকগুলো অংশ থাকে, যেখানে একটা কেন্দ্রীয় নালী থাকে, এই লাকুনা থাকে, ক্যানালিকুলি থাকে, লামিলি থাকে। বুঝছো বিষয়টা? ওকে, বুঝে থাকলে আমাকে বলো। হ্যাঁ, শেষ ভাইয়া। ওকে, ঠিক আছে, সাবিকুল নাহার, 1 মিনিট। ওকে, আহ ঠিক আছে, নাও আর 10 সেকেন্ড দেখো, তারপরে আমি পরের টপিকে যাই। ওকে। ওকে, তাহলে আসো পরের টপিকে আমরা যাই। আমাদের এবার পড়তে হবে তরুণাস্থির প্রকারভেদ। এবার আমাদের পড়তে হবে তরুণাস্থির, নাস্থির প্রকারভেদ। প্রকারভেদ মনে রাখো, 4 ধরনের তরুণাস্থি দেখা যায়, 4 ধরনের তরুণাস্থি দেখা যায়, 4 ধরনের। 1 নাম্বার, স্বচ্ছ। স্বচ্ছ, আচ্ছা, তরুণাস্থি কি এটা তোমাদের ফার্স্টে বলে নিই। তরুণাস্থি হচ্ছে, তোমরা একটু কানে হাত দাও, হ্যাঁ, অথবা নাকে হাত দাও, তাইলে বুঝতে পারবা। দেখো তোমার কানটা কিন্তু তুমি যেদিকে নাড়াতে যাচ্ছ সেদিকে নড়তেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তরুণাস্থি। আর তোমাদের হাড় যেটা, হ্যাঁ, হাতের মধ্যে যে হাড্ডি যেটাকে বলি আমরা, এটা কি নাড়াইতে পারবা? ঠিক আছে, তার মানে কি, এটা হচ্ছে কঠিন অস্থি। আর তরুণাস্থি মানে তরুণ যে অস্থি, যেটা এখনো
পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হয় না বা শক্ত হয় না আর কি, ঠিক আছে, তরুণ আছে এমন। তাহলে এই তরুণাস্থি চার ধরনের, একটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। হায়ালিন, ওকে, হায়ালিন কথাটার অর্থ কিন্তু সাদা বা স্বচ্ছ। এরপর আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পিত্তন্তুময়। পিত তন্তুময়, ওকে, যার আরেকটা নাম হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি। স্থিতিস্থাপক, তোমরা ফিজিক্সে স্থিতিস্থাপকতা পড়েছো, তো স্থিতিস্থাপক তরুণাস্থি, হ্যাঁ, স্থিতিস্থাপকের ইংলিশ হচ্ছে ইলাস্টিন, ইলাস্টিক তরুণাস্থি, ইলাস্টিক তরুণাস্থি, ওকে। এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে শ্বেততন্তুময়, শ্বেত তন্তুময়, এবং 4 নাম্বার হচ্ছে ক্যালসিফাইড, ক্যালসিফাইড। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে স্বচ্ছ বা হায়ালিন, পিত্তন্তময় বা স্থিতিস্থাপক বা ইলাস্টিক, শ্বেততন্তুময়, আরেকটা হচ্ছে ক্যালসিফাইড। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো দেখো স্বচ্ছ তরুণাস্থি এটা দেখতে কেমন, এদের তরুণাস্থির যে কোষগুলা, তরুণাস্থির যে আহ আহ, এই কোষগুলা সেগুলা দেখতে কেমন দেখো। ধরে নাও এটা হচ্ছে হায়ালিন তরুণাস্থি। হায়ালিন মানে কি? স্বচ্ছ বা সাদা। হ্যাঁ, আমাদের নাকের যে তরুণাস্থি, বা তোমরা তো মুরগি খাওয়ার সময় তরুণাস্থি দেখো, তাই না, সাদা রঙের যে তরুণাস্থি গুলা, এগুলো হচ্ছে হায়ালিন তরুণাস্থি। বা আমাদের নাকে যে তরুণাস্থিটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে হায়াল হায়ালিন তরুণাস্থি। ওকে, তো হায়ালিন তরুণাস্থি এটার গঠনটা কেমন দেখো। এটা হচ্ছে হায়ালিন তরুণাস্থি, এর ভেতরে কিছু অস্থি কোষ থাকে। তরুণাস্থির কিছু কোষ আছে, ঠিক আছে, তরুণাস্থির কিছু কোষ আছে, কিন্তু এর ভেতরে কোনো ধরনের তন্তু নাই। এবং এর ভেতরে তরল পদার্থ তো সব জায়গাতে থাকে, তরল পদার্থ অর্থাৎ ম্যাট্রিক্স আছে। ওকে, তাহলে এখানে যেহেতু অন্য কোনো তন্তু নাই, শুধুমাত্র ম্যাট্রিক্স আছে, এই কারণে এটার নাম হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। তো পিত্তন্তময় এই তরুণাস্থিটার গঠনটা একটু খেয়াল করে দেখো। এখানে ঠিক আগের মতো কোষগুলা তো আছেই, তবে এখানে একটা তন্তু থাকবে, ঠিক আছে, এখানে একটা তন্তু থাকবে। এই তন্তুগুলা দেখতে কেমন দেখো, এই যে কিছুটা এমন, ঠিক আছে, কিছু দেখো, কিছু তন্তু আছে, এই কারণে তো এটার নাম হচ্ছে তন্তু। এই যে দেখো পিত তন্তু, পিত মানে কি? পিত, পিত, পিতের কালার কি? সবুজ বা হলুদ টাইপের, তাই না? তাহলে এই যে এখানে সবুজ বা হলুদ টাইপের কিছু তন্তু দেখা যাবে। ওকে, এরপর আসো শ্বেত তন্তু, এখানেও তন্তু দেখা যাবে, তাই না? তো এখানে কি আছে? এই যে এখানে কোষগুলা তো আছেই, তরুণাস্থির যে কোষগুলা সেগুলো তো থাকবেই, এবং এখানে কিছু শ্বেত তন্তু দেখা যাবে। এই যে এখানে কিছু শ্বেত তন্তু, এই যে, হ্যাঁ, এগুলো হচ্ছে শ্বেত তন্তু বা সাদা তন্তু। এবং ক্যালসিফাইড এই তরুণাস্থির গঠনটা দেখো, এই তরুণাস্থির গঠনটা দেখো। আচ্ছা, ম্যাট্রিক্স কিন্তু সবগুলাতে আছে, ঠিক আছে, ম্যাট্রিক্স মানে হচ্ছে তরল পদার্থ, পানি যেটাকে আমরা বলি, ঠিক আছে, এই যে এখানে ম্যাট্রিক্স কিন্তু আছে। আচ্ছা, এরপরে ক্যালসিফাইড তরুণাস্থি যেটা, ক্যালসিফাইডে এরকম কোষগুলো আছে, কন্ডোসাইট যেগুলাকে আমরা বলি, তরুণাস্থির কোষ, ঠিক আছে, এখানে কোষগুলো তো আছে। এবং এখানে আরো একটা উপাদান আছে, এখানে আরো একটা উপাদান আছে। আচ্ছা, সেম কালারই তো নিলাম। এখানে আরো একটা উপাদান আছে, এই যে এখানে সবুজ কালি দিয়ে যে জিনিসগুলো আমি দেখাইলাম, এগুলো মনে রাখো, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। আমরা ক্যালসিয়াম খাই না, ক্যালসিয়াম, হ্যাঁ, বা আমরা বলি যে ওই যে হাড়ের ভেতরে যেগুলো থাকে সেগুলো কি ক্যালসিয়াম বলা হয়, তাই না? তো এই ক্যালসিয়ামের কাজ হচ্ছে মনে রাখো হাড়টাকে শক্ত রাখা। হ্যাঁ, ক্যালসিয়ামের কাজ হচ্ছে হাড়টাকে শক্ত করে ফেলে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা এই যে গরুর হাড় যারা খাইছো, গরুর হাড় যারা খাইছো, এই যে এই এটা তো একটা হাড়, তাই না? এই হাড়ের যে স্পঞ্জি অস্থিগুলো আছে, এই স্পঞ্জি অস্থির ঠিক ওপর দিয়ে, স্পঞ্জি অস্থির ঠিক ওপর দিয়ে এখানে কিন্তু একটা তরুণাস্থির লেয়ার থাকে, তাই না, সাদা বর্ণের, তোমরা দেখছো নিশ্চয়ই।
হ্যাঁ, তো দেখবা যে এই তরুণাস্থি গুলা না অনেক বেশি শক্ত হয়। হ্যাঁ, এগুলো তুমি খাওয়ার চেষ্টা করবা, কিন্তু মনে হবে যে খুব সহজে সবকিছু উঠতেছে না ভালো করে বা খাইতে পারতেছে না ভালো করে। ঠিক আছে? তো এইটা না, এই লেয়ারটা অনেক বেশি শক্ত হয়, হার্ড হয়। ঠিক আছে? তাহলে এই ক্যালসিফাইড তরুণাস্থি, এখানে যেহেতু ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়ামের কাজ কি? এটা আ তরুণাস্থিটাকে হার্ড করে ফেলে, তাই না? শক্ত করে ফেলে। তাহলে এগুলা কোথায় পাওয়া যায় বলতো? এই যে বড়, বড় যে হাড়গুলো আছে তার প্রান্তে পাওয়া যায়। তার মানে কি? বড়, বড় হাড় বলতে কি বোঝাচ্ছি আমি? হিউমেরাস, হিউমেরাস ও ফিমার, ফিমারের ফিমারের মস্তকে এই তরুণাস্থিগুলা দেখা যায়। ওকে, এরপর আসো শ্বেততন্তুময় তরুণাস্থি। শ্বেততন্তুময় তরুণাস্থি, এটা মনে রাখো, এই যে তালিবস্য আছে, আমি এভাবে মনে রাখি, অন্তঃকশেরুক চাকতি, অন্তঃকশেরুকীয় চাকতি। ঠিক আছে? তোমরা এভাবে মনে রাখতে পারো, এই যে শ্বেততন্তুময় কি আছে? তালিবস্য আছে, অন্তঃকশেরুকীয় এখানে তালিবস্য আছে। ঠিক আছে? তাহলে অন্তঃকশেরুক চাকতি এটা কোথায় থাকে? ওই যে আমাদের মেরুদণ্ডের কশেরুকার মাঝখানে, ২ টা কশেরুকার মাঝখানে থাকে। তাই না? আচ্ছা। এরপরে পিত্তন্তময় তরুণাস্থি, যার আরেকটা নাম হচ্ছে ইলাস্টিক। ঠিক আছে? তো এখান থেকে ৪ টা ইলাস্টিক, ৪ টা মনে রাখো, ৪ টা মনে রাখো। তো ১ম তে মনে রাখো ইলাস্টিক। ইলাস্টিক তরুণাস্থির উদাহরণ কি, কি? তারপরে তে মনে রাখো, তে এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার। ওকে? এক্সটার্নাল বানান মনে হয় ভুল হইল, হবে সম্ভবত। এক্সটার্নাল ইয়ার। ওকে? পরের মনে রাখো এপিগ্লটিস, এপিগ্লটিস। এবং পরের ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব। ওকে, আচ্ছা, এটা ইংরেজিতে না বলে আমি বাংলাতে বলে দিই, তাহলে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান নালী, বলে দিই, ইউস্টেশিয়ান নালী। ওকে, তাহলে এক্সটার্নাল ইয়ার, এপিগ্লটিস এন্ড ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান। ঠিক আছে? ইউস্টেশিয়ান নালী। ঠিক আছে? তাহলে ইলাস্টিকের উদাহরণ কি? ট্রিপলি। ঠিক আছে? তোমরা, তোমাদের অনেকের ইচ্ছা ট্রিপলিতে পড়ার। তো ট্রিপলি, ট্রিপলিতে মনে রাখো এক্সটার্নাল ইয়ার, এপিগ্লটিস এন্ড ইউস্টেশিয়ান টিউব। এবং এইগুলা বাদে বাকি যা আছে সবকিছু এই স্বচ্ছ তরুণাস্থি বা হায়ালিনের উদাহরণ। ঠিক আছে? তো আমরা তো জানি যে আমাদের যে শ্বাসনালী, শ্বাসনালী, ঠিক আছে? এরপরে আমাদের যে নাক, হ্যাঁ? আমাদের যে নাকের তরুণাস্থি, নাক। তারপরে মানব ভ্রূণ, মানুষের যে ভ্রূণ আছে, মানুষের যে ভ্রূণ আছে, ভ্রূণের তরুণাস্থি। তারপরে হাঙর মাছের যে তরুণাস্থিগুলো আছে, এই তরুণাস্থিগুলা, এগুলাকে বলা হয় হায়ালিন তরুণাস্থি। ঠিক আছে? অর্থাৎ মেন কথা হচ্ছে যে এই ৩ টা মনে রাখবা, এই ৩ টা মনে রাখবা। বাকি যা আছে সবগুলো হচ্ছে, বাকি প্রশ্নে তোমাকে যাই বলুক, সেগুলো হচ্ছে হায়ালিন তরুণাস্থির উদাহরণ। ক্লিয়ার বিষয়টা? ওকে। হ্যাঁ, আহ, হ্যাঁ, মুরগির একটা হাড় নিয়ে আসলে খুবই ভালো হতো, তাই না? হ্যাঁ, ল্যাপটপে ক্লাস ভালো করে বুঝতে পারি না। এই আজকে তো না বোঝার কিছু নাই, আজকের ক্লাসটা হচ্ছে তোমার আহ ইয়ে টাইপের পড়া, মুখস্থ টাইপের পড়া। ঠিক আছে? বোঝানোর বিষয় খুবই কম। ঠিক আছে? আমার কালকে পরীক্ষা, এই কারণে ল্যাপটপে নিচ্ছি, তাছাড়া ল্যাপটপে নিতাম না। বুঝছো? আমি আহ যদি পড়াইতে যাই এখন, মানে আমি যেখানে থাকি, হলে থাকি, হল থেকে পড়াইতে যাইতে হবে। হ্যাঁ, সেখান থেকে আসতে হবে, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। ঠিক আছে? সব মিলে মানে পড়ালেখার সময়টা নষ্ট হয়ে যাইতো আর কি। বুঝছো? এই কারণে চিন্তা করলাম যে আজকে ক্লাসটা ল্যাপটপে নিয়ে নিই। এমনিতেই তোমাদের ক্লাসটা মানে অনেক অগোছালো টাইপের, তোমাদের পরীক্ষাও সামনে। হ্যাঁ, এই কারণে ভাবলাম যে আজকের ক্লাসটা মিস না দিই, আজকের ক্লাসটা অন্তত নিই। বুঝছো? তো যাই হোক, সমস্যা নাই। এই ক্লাসগুলা, এই পড়াটা তোমার হচ্ছে মোটামুটি মুখস্থের মতো পড়া। হুম? তো দেখো, বুঝতে পারবা আশা করি। ঠিক আছে? আর কোথায় না বুঝলে, কোথাও না বুঝলে আমাকে বলো, তাইলেই তো হবে। আমি বুঝাই দিচ্ছি আবার।
ঠিক আছে? ওকে। আচ্ছা, তুলছো তোমরা? ঠিক আছে, আরেকবার আমি বের করি। নাও, তোমরা তুলে নাও দ্রুত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়বো। সেটা হচ্ছে আমরা এবার পড়বো পেশি তন্তু, হুম, বা পেশি টিস্যু নিয়ে, পেশি টিস্যু নিয়ে আমরা একটু পড়ালেখা করি। ওকে, তো আমাদের দেহের মোট ওজনের 40% হচ্ছে পেশি টিস্যু থাকে। পেশি টিস্যু মানে আমাদের পেশি গঠন করে যে টিস্যু গুলা। ঠিক আছে, আমাদের মাসেল, মাসেল কোথায় থাকে জানোই তো? আমাদের হাতে মাসেল থাকে, তাই না? পায়ে মাসেল থাকে। এগুলাকে বলা হচ্ছে পেশি। এবং পেশির যে কোষগুলা, অনেকগুলা কোষ মিলে একটা টিস্যু গঠিত হয়, অর্থাৎ পেশির টিস্যু গুলাকে বলা হয় পেশি টিস্যু। ঠিক আছে, তাহলে এই পেশি টিস্যুর সৃষ্টিটা কোথা থেকে হয় এটা আমাদের পড়তে হবে। পেশি টিস্যু কোথা থেকে সৃষ্টি হয়? কোথা থেকে সৃষ্টি হয় মনে রাখো, মায়োব্লাস্ট থেকে। ঠিক আছে, পেশি টিস্যু কোথা থেকে তৈরি হয়? মায়ো মায়োব্লাস্ট ব্লাস্ট থেকে। ওকে, তো মনে রাখো, একটা কথা মনে রাখো, কোন নামের শুরুতে, আচ্ছা সাইট মানে তো তোমরা জানো, তাই না? সাইট মানে তো তোমরা জানো। তো সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ, তাই না? সাইট মানে হচ্ছে কোষ। আর ব্লাস্ট, ব্লাস্ট কথাটার অর্থ হচ্ছে এইটার, এই কথাটার অর্থ হচ্ছে কোষ। ঠিক আছে, ব্লাস্ট মানেও কোষ, সাইট মানেও কোষ। কিন্তু ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ, এই কথাটা মনে রাখো। অপরিণত কোষ। আর সাইট মানে কি তাহলে? পরিণত কোষ। তাহলে আমি যদি বলি এখানে মায়ো নামের শুরুতে আছে কি? নামের শুরুতে আছে মায়ো। মায়ো কথাটার অর্থ হচ্ছে পেশি। তাহলে আমি যদি বলি মায়োব্লাস্ট, তার মানে কি? পেশির অপরিণত কোষ, তাই না? তাহলে মায়োব্লাস্ট থেকে কি তৈরি হয় বলতো? মায়োব্লাস্ট থেকে নিশ্চয়ই পরিণত হবে কোষটা, তাই না? এটা হচ্ছে অপরিণত কোষ। তাহলে এটা কি হবে? মায়োসাইট। মায়োসাইট, বুঝছো বিষয়টা? তো মায়োব্লাস্ট থেকে মায়োসাইট তৈরির প্রক্রিয়াকে তাহলে কি বলা হয়? হ্যাঁ, দেখো আমরা জানি যে কোনো নামের শেষে যদি কখনো সিস থাকে, সিস কথাটার অর্থ হচ্ছে সিস্টার না, সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া, তাই না? সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। তাহলে জেনেসিস, জেনেসিস মানে কি? জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া। আর যেহেতু এখানে পেশি তৈরি হচ্ছে, তাহলে মায়োজেনেসিস, তাহলে মায়োজেনেসিস মানে কি? পেশি তৈরির প্রক্রিয়া, তাই না? তাহলে এই যে মায়োব্লাস্ট থেকে মায়োসাইট যে হচ্ছে, এই মায়োব্লাস্ট থেকে মায়োসাইট তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? মায়োজেনেসিস। ক্লিয়ার বিষয়টা? নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই যে পেশি টিস্যু কিভাবে তৈরি হয় বলতো? এই সৃষ্টিটা কিভাবে হয়? মায়োজেনেসিস প্রক্রিয়ায়। মায়োজেনেসিস, জেনেসিস প্রক্রিয়ায় হয়, প্রক্রিয়ায়। ক্লিয়ার বিষয়টা? ওকে, তোমরা কি বিষয়টা বুঝছো না বুঝো নাই? একটু কঠিন কথা বলে ফেললাম মনে হয়। হ্যাঁ, তোলা শেষ। মাঝে মাঝে লেখা ঝাপসা দেখায়। না, ঝাপসা দেখানোর কথা না। ঝাপসা দেখাইলে অন্য সবাই কমপ্লেন করতো। ঠিক আছে, তোমার একার হচ্ছে মানে নেটের একটু চেক দিয়ে নাও, তাইলে হবে। ওকে ভাইয়া, এটা কি 80% লিখছেন নাকি 40%? এটা হচ্ছে 40% আমি লিখছি। হ্যাঁ, 40% লিখছি। ওকে। হ্যাঁ, ল্যাপটপে অনেক আনকমফোর্টেবল লাগে। হ্যাঁ, আমারও লাগে অনেক। ঠিক আছে, আমারও ল্যাপটপে আহ নিতে মন চায় না নাকি। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার আছে সব। আজকের ক্লাসটা একটু কষ্ট করে করো, একটু কষ্ট করে করো। পরের ক্লাসটা আমরা হচ্ছে বোর্ডে নিব। ওকে, আচ্ছা কত মিনিট হইলো সেটা আমি একটু দেখে নিই। হ্যাঁ, 34 মিনিট হয়ে গেল। দেখো, বোর্ডে নিলে আমি ক্লাসটা দ্রুত নিতে পারি আর কি। এতক্ষণে অনেক কিছু শেষ হয়ে যাইতো। ঠিক আছে, ওকে। এবার আসো, এই যে পেশি টিস্যু, পেশি টিস্যুর যে আবরণ,
হ্যাঁ, বা পেশিতন্তুর যে আবরণ, এই আবরণটার নাম হচ্ছে আবরণ। আবরণটার নাম হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমা। ক্লিয়ার বিষয়টা? এখানে মায়ো কথাটার একটু আগে কি দেখলাম, মায়ো কথাটার অর্থ কি? মায়ো কথাটার অর্থ হচ্ছে পেশি। মায়ো কথাটার অর্থ কি? মায়ো কথাটার অর্থ হচ্ছে পেশি। আবার সার্কো, সার্কো কথাটার অর্থ হচ্ছে পেশি। আমরা সার্কোপটেরিজি নাম শুনছি না? সার্কোপটেরিজি, এখানে সার্কো কথাটার অর্থ হচ্ছে পেশি এবং নামের শেষে আছে লেমা। এই নামটার সাথে দেখো তো এই কথাটার মিল পাও কিনা? প্লাজমা লেমা। প্লাজমা লেমা। প্লাজমা লেমা মানে কি? প্লাজমার যে আবরণ সেটা হচ্ছে প্লাজমা লেমা, তাই না? তো লেমা কথাটার অর্থ হচ্ছে আবরণ। আবো আবরণ। তাহলে আমি যদি বলি সার্কোলেমা, সার্কোলেমা মানে কি? সার্কোলেমা হচ্ছে পেশির আবরণ। বুঝছো বিষয়টা? ওকে। আবার আমি যদি বলি সার্কোপ্লাজম, ঠিক আছে? আমি যদি বলি সার্কোপ্লাজম, দেখো এই নামটা একটু খেয়াল করো, এবার তোমাদের পারা উচিত। সার্কোপ্লাজম, তাহলে প্লাজম মানে তো প্লাজমা। সার্কো মানে কি? সার্কো মানে হচ্ছে পেশি। তাহলে পেশির যে প্লাজমা বা পেশির যে পানি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সার্কোপ্লাজম, তাই না? তো তিনটা প মনে রাখো। প, প, প। হ্যাঁ, প্রথম পদে মনে রাখো পেশিতে। পেশিতে। পরের পদে মনে রাখো 75%। পদে মনে রাখো পানি। পেশিতে 75% পানি। হ্যাঁ, এই 75% পানিকে কি বলা হয়? সার্কোপ্লাজম। ক্লিয়ার বিষয়টা? এবং এবং এই পেশি টিস্যু গুলা দেখতে কেমন জানো? এই পেশি টিস্যু গুলা দেখতে কিছুটা কিছুটা এই যে লম্বা আকৃতির। হ্যাঁ, এরকম লম্বা সুতার মতো। ঠিক আছে? এই যে এরকম লম্বা আকৃতির। তো এই পেশি টিস্যুতে দুই ধরনের প্রোটিন থাকে। এই পেশি টিস্যুতে দুই ধরনের প্রোটিন থাকে। এই যে এখানে যে প্রোটিনটা দেখা যাচ্ছে, আচ্ছা আমি এইভাবে না দেখে আমি জাস্ট একটা লম্বা আকৃতির কিছু একটা দেখাই। এই যে দেখো, ধরে নাও, ধরে নাও এটা হচ্ছে একটা পেশি টিস্যু, লম্বা আকৃতির পেশি টিস্যু। তো এই পেশি টিস্যুতে না দুই ধরনের প্রোটিন থাকে। এই যে এখানে একটা প্রোটিন, এখানে দুই ধরনের প্রোটিন থাকে। এই যে লালগুলা একটা প্রোটিন এবং নীল, নীল যেগুলা সেগুলো হচ্ছে আরেকটা প্রোটিন। এই যে দেখো, নীল যেগুলা এগুলো হচ্ছে আরো এক ধরনের প্রোটিন। ঠিক আছে? তো একটাকে আমি বললাম অ্যাক্টিন, অ্যাক্টিন। আরেকটাকে আমি বললাম মায়োসিন। ঠিক আছে? আমি বাংলা দিয়ে লিখে দিই। এটাকে আমরা বললাম অ্যাক্টিন, আর এটা হচ্ছে মায়োসিন। ওকে। তো এই অ্যাক্টিন এবং মায়োসিন এগুলাকে বলা হয় সার্কোমিয়ার। ঠিক আছে? এই যে এতটুকু অংশ, এতটুকু অংশকে বলা হয় সার্কোমিয়ার। সার্কোমিয়ার। ঠিক আছে? এখানে মিয়ার কথাটার অর্থ আমরা জানি। মিয়ার, মিয়ার কথাটার অর্থ আমরা জানি, মিয়ার মানে হচ্ছে অংশ। মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। তাহলে সার্কো, সার্কো, সার্কো কথাটার অর্থ হচ্ছে পেশি। তাহলে পেশির অংশ, তার মানে কি বলতো ভাইয়া? পেশির, পেশির অংশ, এটাকে আমরা বলতে পারি সার্কোমিয়া। তাহলে দেখো, এই পুরাটা তো পেশি, এই পুরাটা তো পেশি, কিন্তু এই পেশিটা কি দ্বারা গঠিত হয়েছে? এই পুরাটা কি দ্বারা গঠিত হয়েছে? অ্যাক্টিন আর মায়োসিন দ্বারা। তো এই যে এতটুকু অংশ, এতটুকু অংশ কি আমরা বলতে পারি না যে এই পুরা পেশিটার একক? হ্যাঁ, শুধুমাত্র এতটুকুকে আমরা ধরতে পারি না যে পুরা পেশিটার একক। তাহলে পেশি তন্তুর কার্যকরী এককটাকে আমরা কি বলবো? সার্কোমিয়ার। ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডটা মনে রাখো, সার্কোমিয়ার। সার্কোমিয়ার মানে কি? পেশি তন্তুর একক। পেশি তন্তুর একক। ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, বলো তো বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে 2 মিনিট একটু গল্প করি, দেখো তোমাদের সাথে একটু গল্প করি। এই অধ্যায়ে অনেক দিন হয়ে গেল, বুঝছো? এই অধ্যায়টা দ্রুত শেষ করতে পারলে এরপরে আর 4-5টা অধ্যায়, ছোট ছোট অধ্যায় ধরবো এবং দ্রুততম সময়ে শেষ করে ফেলবো। ঠিক আছে? তো অধ্যায়টা শেষ হইলেই, আজকে যদি শেষ না হয়,
আহ অল্প একটু বাকি থাকবে, সেই পড়াটা নেক্সট দিন পড়াবো, হয়তো 10 মিনিটের বা 15 মিনিটের মতো লাগবে। তারপরে নতুন একটা অধ্যায় ধরবো। হ্যাঁ, আমরা 4-5টা অধ্যায় এমন পড়বো, এই অধ্যায়টা হইলে তো আমাদের 4টা অধ্যায় মাত্র হবে, তাই না? দেখে মনে হতে পারে যে অনেক কম হয়েছে, কিন্তু আমরা বড় বড় চ্যাপ্টার গুলো শেষ করছি। ঠিক আছে, তো এরপরে 4-5টা অধ্যায় আমরা ছোট ছোট পড়বো, এবং একটা ক্লাসেই ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে, 90% শেষ হয়ে যাবে, এরকম অধ্যায়গুলো ধরবো। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নাই। ওকে, লেখা হয়েছে? লেখা হইলে একটু বলো। লেখা হইলে আমাকে একটু বলো, নক দাও যে লেখা হয়েছে। হুম, ঠিক আছে, লেখা হয়েছে যেহেতু আমি আহ তোমাদের আপাতত একটা, হ্যাঁ এই যে আর কিছুক্ষণের মধ্যে শেষ করব, আর 10 মিনিটের মতো লাগবে হয়তো, বা 10 মিনিটও লাগবে না। ঠিক আছে, আহ আমি একটা বিষয় পড়াইতাম এখন, কিন্তু তোমাদের হয়তো বা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো এখন আর পড়াচ্ছি না সেই বিষয়টা। আমি আম, অন্য একটা বিষয় পড়াই, নেক্সট দিন যখন শুরু করব তখন ওই বিষয়টা 10 মিনিটে বুঝাই দিব। ঠিক আছে, ওদের আর অল্প কিছু টপিক বাকি আছে। হ্যাঁ, তোমাদের যেহেতু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আর পড়াবো না। ঠিক আছে, বোর্ডে পড়াবো, সমস্যা নাই। এখানে যতটুকু অংশ পড়াইলে এখন বুঝতে পারবা ততটুকু অংশ হয়ে যায়, তাহলে রেকর্ডিং ক্লাসগুলা কি থাকবে? হ্যাঁ, রেকর্ডিং ক্লাসগুলা থাকবে, সমস্যা নাই। ঠিক আছে, রেকর্ডিং ক্লাসগুলো থাকবে। পরে তোমরা যারা এইচএসসি তেই 25 আছো, তারা পরে করতে পারবা। ঠিক আছে, ওকে। এখন এমন একটা টপিক পড়াবো যেটা ল্যাপটপে পড়লে বুঝতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, আর বোর্ডে পড়ানোর সময় 10 মিনিটে যে টপিকটা বাকি থাকবে সেই টপিকটা আমি ভালো করে আরেকবার বুঝাই দিব। ওকে, ঠিক আছে। আসো, আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অস্থিভঙ্গ। অস্থিভঙ্গ। এই আচ্ছা, তোমরা একটা সাজেশন দিছি তোমাদের জন্য, সাজেশনটা কি দেখছো? সাজেশনটা কিন্তু অনেক কষ্ট করে বানাইছি আর কি। হ্যাঁ, ওই যে টেস্ট পেপার অ্যানালাইসিস করে, জুওলজির এখনো বানাই নাই, জুওলজিটা বানাবো। ঠিক আছে, তো আমি তো মোটামুটি সাজেশনে যা দিছি মোটামুটি সেগুলোই পড়ানোর চেষ্টা করি আর কি। ঠিক আছে, এক্সট্রা টপিক গুলা একটু বাদ রাখার চেষ্টা করতেছি এখন। অস্থিভঙ্গ, আসো। তো অস্থিভঙ্গ, বা যেটাকে চিকিৎসার ভাষায় বলা হয় ফ্র্যাকচার, ফ্র্যাকচার বা এফএক্স দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই অস্থিভঙ্গ এটা 3 ধরনের দেখা যায়, 3 ধরনের। 1 নাম্বার সাধারণ অস্থিভঙ্গ, সাধারণ অস্থিভঙ্গ। এরপরে 2 নাম্বার যৌগিক বা উন্মুক্ত অস্থিভঙ্গ, যৌগিক বা উন্মুক্ত, উন্মুক্ত। ঠিক আছে, অস্থিভঙ্গ। এবং 3 নাম্বার হচ্ছে জটিল, 3 নাম্বার হচ্ছে জটিল অস্থিভঙ্গ, জটিল, জটিল বা চাপা অস্থিভঙ্গ। ঠিক আছে, চাপা। তো অস্থিভঙ্গ মানে কি? অস্থি মানে তো আমরা জানি হাড়, অস্থিভঙ্গ মানে হচ্ছে হাড়টা ভেঙে যাওয়া। ঠিক আছে, এখন দেখো, সাধারণ অস্থিভঙ্গ, প্রথমটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ, তাহলে পরের গুলা কি? অসাধারণ অস্থিভঙ্গ, তাই না? আচ্ছা, সাধারণ অস্থিভঙ্গ, এখানে কি হবে? হাড়টা তো ভাঙবে, তাই না? হাড়টা ভেঙে কি হয়ে যাবে? 2 টুকরা হয়ে যাবে। এইখানে হাড়টা ভেঙে কি হয়ে যাবে? 2 টুকরা হয়ে যাবে। আবার যৌগিক অস্থিভঙ্গ, এখানেও হাড়টা ভাঙবে, এবং হাড়টা কয় টুকরা হবে? হাড়টা 2 টুকরাই হবে। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? দেখো, এই সাধারণ অস্থিভঙ্গ যেটা, সেটার আরেকটা নাম আমি যদি বলি, এটাকে বলা হয় বদ্ধ অস্থিভঙ্গ। এটাকে বলা হয় বদ্ধ অস্থিভঙ্গ। হ্যাঁ, তো আমাদের হাড়টা ভেঙে গেল, ধরে নাও আমাদের হাড় ভেঙে গেল, হাড় ভেঙে চামড়া ভেদ করে বের হয়ে আসে নাই। ঠিক আছে, চামড়া ভেদ করে বের হয়ে আসে নাই, চামড়ার ভেতরে আছে, তাহলে এটাকে আমরা বলবো সাধারণ অস্থিভঙ্গ। আর যদি হাড়টা চামড়া ভেদ করে বের হয়ে আসে, তাহলে কি? সেটা হচ্ছে যৌগিক। ঠিক আছে, তাহলে চামড়া বিদীর্ণ করে বের হয় না, এটার ক্ষেত্রে চামড়া
বিদীর্ণ করে বের হয় না। আর এখানে কি হয়, চামড়া বিদীর্ণ করে বের হয়। ঠিক আছে, এখন এই যৌগিক অস্থিভঙ্গকে না আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে একটাকে বলা হয় ধরন এক, ধরন দুই এবং ধরন তিন। তিন ধরনের যৌগিক অস্থিভঙ্গ দেখা যায়। যদি এই ক্ষতটা, মনে রাখো যে এই হাড়টা বের হয়ে আসলো, এই ক্ষতটা যদি 1 সেন্টিমিটারের কম হয়, যদি ক্ষতটা 1 সেন্টিমিটারের কম হয় তাহলে ধরন একের মধ্যে পড়ে। যদি 1 সেন্টিমিটারের বেশি হয়, গ্রেটার দ্যান 1 সেন্টিমিটার, তাহলে সেটাকে আমরা বলবো ধরন দুই। এবং ধরন তিন, যদি আরো বেশি ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ধরন তিন। বুঝছো? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা তো সাধারণ করলাম, যৌগিক করলাম, তাহলে জটিল অস্থিভঙ্গ কি? জটিল অস্থিভঙ্গ, মনে রাখো, এটা এটা হচ্ছে দুই টুকরা হয়। অন্যান্য ক্ষেত্রে কি হয়, দুই টুকরা হয়, আর জটিল অস্থিভঙ্গে দুইয়ের অধিক টুকরা হয়। দুইয়ের অধিক টুকরা হয়, এই কথাটা মনে রাখো, দুইয়ের অধিক টুকরা হয়। ঠিক আছে, এখন একটা বিষয় চিন্তা করে দেখো, দুইয়ের অধিক তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, তাই না? আবার এমন হতে পারে, ধরে নাও যে কারো হাতের উপর দিয়ে ট্রাক চলে গেছে, তাহলে কি তার হাড় আর থাকবে? হাড় কি গুঁড়া গুঁড়া হয়ে যাবে না? তাহলে এই জটিল অস্থিভঙ্গ এটা আবার দুই ধরনের, দুই ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে এই জটিল অস্থিভঙ্গ, একটা হচ্ছে যে এই টুকরাটা দুইয়ের অধিক টুকরা, এটা হচ্ছে কয়েক টুকরা হতে পারে, কয়েক টুকরা, আবার বহু টুকরা হতে পারে, বহু টুকরা। বুঝছো? ওকে, তোমাদের নতুন বইয়ে আরো কিছু অস্থিভঙ্গ আসছে, সেগুলো একবার রিডিং দিও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, যেমন একটা আছে গ্রিন স্টিক অস্থিভঙ্গ। ঠিক আছে, ওই যে বাঁশ বাঁশের কুঞ্চি তো চেনো, তাই না? তোমাদের এলাকায় কি বলে কুঞ্চি রে? হ্যাঁ, যেটা দিয়ে ওই যে সাররা মারে, ওটারে যদি তুমি হচ্ছে একটু মোচড় দাও, বাঁশের যে কচি কুঞ্চি, হ্যাঁ, ওটা কি যে এইভাবে ভেঙে যায় না? হ্যাঁ, কুঞ্চি যেটা এই মাঝখান দিয়ে কি হয়, এভাবে ভেঙে যায় না? তো এইভাবেও ভেঙে যেতে পারে কোনো একটা হাড়। ঠিক আছে, তো ওইটাকে বলা হয় গ্রিন স্টিক। তোমরা একটু বইয়ে একবার রিডিং দিও, তাইলে বুঝতে পারবা সবকিছু। ঠিক আছে, ওকে, আহ ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করা যায়। আমাদের এই অধ্যায়ে আর যতটুকু বাকি আছে, আচ্ছা আটকে যাচ্ছে, ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে দিই। আমাদের আর যতটুকু বাকি আছে, নেক্সট ক্লাসে আমাদের পড়তে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। ঠিক আছে, আমরা 15 মিনিট পড়বো, এবং 15 মিনিট পরে আমরা আহ এই দ্বিতীয় অধ্যায়টা, বোটানি যেটা, আমরা তো এটা জুওলজি পড়তেছি, তাই না? তো আমাদের কথা ছিল একটা বোটানি পড়বো, একটা জুওলজি পড়বো। তো বোটানির যে অধ্যায়টা আছে, বোটানি আহ কত অধ্যায় পড়বো? সেকেন্ড অধ্যায়, সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়বো। বুঝছো? বোটানির সেকেন্ড চ্যাপ্টার, এটা একদমই সময় লাগবে না, কয়েকটা টপিক আছে বোটানির সেকেন্ড চ্যাপ্টারে। ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দিই, সেটা হচ্ছে মাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, মিওসিস, এদের যে বর্ণনাটা আছে, বর্ণনা, এটা আমরা পড়তে হবে আমাদের। আর গুরুত্ব, এই দুটা বিষয় পড়তে হবে। ওকে, আর উম আর যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে ওই যে ক্রসিং ওভারের গুরুত্ব, এগুলো হচ্ছে মিউসিস এর মধ্যে পড়ে। এই যে এই দুটা টপিক হচ্ছে মেন, এই দুটা পড়লে একটা কমন পড়বে আর কি। ঠিক আছে, তো এই সেকেন্ড চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? এবং এই ক্লাসটা কেউ মিস দিবে না। বোটানি দ্বিতীয় অধ্যায়, এটা আমরা খুব সুন্দর করে পড়বো, খুব গোছানো স্টাইলে পড়বো। ঠিক আছে, এবং গল্পের মাধ্যমে পড়বো এই সেকেন্ড চ্যাপ্টারটা। ঠিক আছে, তো কেউ মিস দিবে না এই ক্লাসটা, কেউ মিস দিবে না। নেক্সট দিন যতই কাজ থাক তোমাদের, আচ্ছা নেক্সট দিন বলতে কি, কালকেই তো, তাই না? তোমাদের যত যেই কাজই থাক, তোমরা তোমাদের ক্লাসটা কালকে করবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারণ কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন সম্ভবত নাই। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি।
ঠিক আছে, টাটা।